61টি পণ্যে কর প্রত্যাহার করা হয়েছে, সেখানে কি সাধারণ মানুষের কিছুটা স্বস্তি আসবে কিনা? আপনার জ্বালানির দাম যখন বেশি, বিদ্যুতের দাম যখন বেশি এবং এটা বেড়ে যাচ্ছে এবং বলা হয়েছে আরও বাড়বে, তখন কিন্তু এইটা সুবিধা তেমন একটা পাবে না। কারণ জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়া মানে প্রায় সমস্ত কিছুর দামই বাড়তে থাকবে এবং তখন এটার বেশি ঘানি টানতে হবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে। এটার পাশাপাশি আপনার যাদের আয় সীমাও কিন্তু বাড়ানো হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা আমরা হিসাব করে দেখলাম নতুন যে ইনকাম ট্যাক্সিংয়ের যে স্কিমটা, সেখানে কারো যদি মাসে ৭৪,০০০ টাকা স্যালারি হয় তাহলে তার আয়কর বাড়বে ৪৯%। যার ৯৮,০০০ টাকা মাসে ইনকাম তার আয়কর বাড়বে 57%। যার ১.৫ লক্ষ টাকা বা তার বেশি ইনকাম তার বাড়বে 30%। এবং যার ২.৫ লক্ষ টাকার বেশি তার বাড়বে 10%। মানে যার আয় কম তাকে আয়কর দিতে হবে বেশি, আর যার আয় বেশি তাকে আয়কর দিতে হবে কম। মানে শেষ পর্যন্ত কি জিনিসটা এরকমই দাঁড়াবে। এটা বিভিন্ন অর্থনীতিবিদরা এগুলো হিসাব করে দেখিয়েছেন। এবং সত্যিকার অর্থে এই বাজেটে নিম্ন মধ্যবিত্ত কিংবা একেবারে যারা গরিব তাদের জন্য খুব বেশি কিছু নাই। অনেকগুলো সোশ্যাল সেফটি নেট আছে, কিন্তু এগুলোর আপনি দেখবেন যে উল্টো ইফেক্ট পড়বে, যেটা আমরা আমাদের বক্তব্যে বলার চেষ্টা করেছি। উল্টো ইফেক্টটা কি, যে আপনি তাদের কাছে একটা সেকশনে মানুষের কাছে টাকা পয়সা যাবে, কিন্তু সবাই তো সেটা পাবে না। আবার এখানে কিছু দুর্নীতিও হবে, অনেক অনিয়ম হবে। তো সেগুলো যদি আমি বাদও দিই, যাদের কাছে যাচ্ছে তাদের কাছে কিছু টাকা আসার কারণে তারা এই টাকাগুলো বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনার ব্যবহার করবে, কিন্তু যারা পাবে না তারা কিন্তু একটা ইমব্যালেন্সের মধ্যে পড়বে এবং এটার একটা ইম্প্যাক্ট উচ্চ মূল্যস্ফীতি সহ অনেক কিছু। এবং সবচেয়ে বড় যেটা বলতে হবে সেটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি এই মুহূর্তে সর্বোচ্চ। এর মধ্যে যেগুলো খাদ্যপণ্য সেগুলোর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, ঠিক আছে? ফলে এই বাজেট এবং আপনি যদি আমি ধরে নিলাম ৬,৯৫,০০০ কোটি টাকাও তুলতে পারে সরকার বা এনবিআর, তাহলেও যে ২.৫ লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকবে, সেখানে আপনাকে লোন করতে হবে দেশি এবং বিদেশি সোর্স মিলিয়ে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার মতো। আবার ৬,৯৫,০০০ কোটি টাকা যদি আপনি না পারেন, তো আপনি সেই ঘাটতি মেটাবেন কিভাবে? আবার তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে, এটাও একটা ইমব্যালেন্স তৈরি করবে বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো। আমাদের তো বেসরকারি কর্মকর্তা কর্মচারী বেশি, এখানেও একটা ইমব্যালেন্স তৈরি হবে। সবচেয়ে বড় যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে যেটা উনি বলেছেন, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, এই তিনটা হচ্ছে প্রধান প্রায়োরিটি। কিন্তু এই তিনটা কিভাবে আপনি বিনিয়োগ বাড়াবেন? যেমন ধরেন, সরকার অলরেডি বলছে যে দেশের যে প্রাইভেট ব্যাংক, সেখান থেকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হবে আপনার ১,১২,০০০ কোটি টাকা। এটা বলে শুরু করেছে। যখন এনবিআর টার্গেট পূরণ করতে পারবে না, এটা বাড়তে পারে। এটার কিন্তু একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আছে প্রাইভেট সেক্টরের জন্য। কারণ ব্যাংকগুলো যখন এটা জানবে, আগে থেকেই সরকারের ঘোষণা আছে যে বেসরকারি ব্যাংক থেকে সরকার ঋণ নেবে, তখন কিন্তু তারা যে অনিশ্চিত জায়গাগুলোতে এক্সপ্লোর করার বিষয়, সেগুলো তারা এক্সপ্লোর করবে না এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কমবে। কারণ ব্যাংকগুলো তো বিনিয়োগ করে। সেই বিনিয়োগ কমলে আপনি কিভাবে কর্মসংস্থান তৈরি করবেন? এই যে ১ কোটি চাকরি তৈরি করার পরিকল্পনা আছে সরকারের, তাই না? ১ কোটি তারা বলেছে কিন্তু নির্বাচনী ইশতেহারে যে ১ কোটি কর্মসংস্থান তৈরি হবে ১.৫ বছরের মধ্যে। ৪ মাস অলরেডি গেছে। আপনি বলেন যে আমরা কোনোভাবে কি কোনো আলামত দেখে মনে হচ্ছে যে অন্তত যেটা আমাদের টার্গেট, এসএমই খাতেও কিন্তু একটি বিনিয়োগ করা হচ্ছে, তার চেয়ে দেখা যাক। হ্যাঁ, মানে কর্মসংস্থান বাড়াতে হবে, কিন্তু কর্মসংস্থান বাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ বিনিয়োগেও যেমন ধরেন দুটো সফর করে আসলো মালয়েশিয়া এবং চীন, এখান থেকেও কিন্তু বিনিয়োগের খুব বেশি প্রতিশ্রুতি সরকার পায় নাই। বিনিয়োগ দুইটা দেশেরই ব্যবসায়ীদের কাছে আমরা মানে ওই যেটাকে বলে যে প্রেজেন্টেশন হাজির করা হয়েছে আমাদের বিডার পক্ষ থেকে, কিন্তু তাদের তরফ থেকে তারা করবে এরকম কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কিন্তু তারা দেয় নাই। ফলে যদি এফডিআই না আসে, আবার দেশের খাতেও ব্যাংকগুলোর যদি বেসরকারি খাতের ব্যাংকগুলোর বিনিয়োগ করার সক্ষমতা কমে যায়, তাহলে কর্মসংস্থান তৈরির যে ইচ্ছা সরকারের আছে সেটা কিন্তু একটা ধাক্কা খাবে। তখন কর্মসংস্থান না হলে আপনার এটারও একটা চাপ সার্বিক অর্থনীতির মধ্যে পড়বে।